হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োলজি বেসড ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার 3 যে প্ল্যান্ট কিংডম রয়েছে তার জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এবং প্ল্যান্ট লাইফ সাইকেল অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যালগি, ব্রায়োফাইট এবং টেরিডোফাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো চলো, এবং এর আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। এখানে বলছে দেখো, দ্য জিমনোস্পার্ম কারা? ব্যক্তবীজ বলতে যে সমস্ত উদ্ভিদের ওভিউল তৈরি হয়, ওভিউল থেকে সিড তৈরি হয়, ডিম্বক থেকে সিড বীজ তৈরি হবে এবং ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। তো এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাশয় থাকে না। ডিম্বাশয় না থাকার জন্য এখানে ফল তৈরি হয় না, শুধুমাত্র বীজ তৈরি হয়। এবং বীজগুলো নগ্ন অবস্থায় থাকার জন্য এদেরকে জিমনোস্পার্ম বলা হয়। জিম মিনস হচ্ছে ব্যক্ত, নগ্ন, আর স্পার্ম মানে হচ্ছে বীজ। এবং এরা কি হচ্ছে, এরা হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে কি এরা ট্রি অর্থাৎ বড় বড় গাছ হয়, যেমন সিকুইয়া সিকুইয়া ডেনড্রন, ওকে, বা সিকুইয়া জাইগান্টিয়াম, যেটাকে আমরা রেডউড প্ল্যান্ট বলি। আবার এরা ছোট আকৃতিও হয়। সবচেয়ে ছোট প্ল্যান্টের নাম উলফিয়া। তো এই সমস্ত উদ্ভিদের কি হচ্ছে যে নেকেড সিডেড থাকছে। তো চলো দেখা যাক। বলছে দ্য জিমনোস্পার্মস মানে জিমনো মিনস নেকেড and sperm means seed, বীজ, are plant in which the ovule are not enclosed by an ovary or remain exposed both before and after fertilization. তো আমরা জানি কি ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে তৈরি হচ্ছে ফ্রুট, আর একটা ওভিউল বা ডিম্বক থেকে তৈরি হয় তোমার সিড। এবার এদের ক্ষেত্রে কি হচ্ছে, ওভারি তৈরি হয় না, এবং ওভারি তৈরি হওয়ার জন্য এদের নিষেকের আগে বা পরে যে কোনো অবস্থায় এদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে বলে এদেরকে বলা হচ্ছে জিমনোস্পার্ম। তারপর হচ্ছে দ্য সিড দ্যাট ডেভেলপ পোস্ট ফার্টিলাইজেশন আর নট কাভার্ড অর নেকেড। পোস্ট ফার্টিলাইজেশন মানে নিষেকের পরে যে বীজগুলো তৈরি হয় তারা কভার থাকে না, তারা কি থাকে, নগ্ন অবস্থায় থাকে। জিমনোস্পার্মস ইনক্লুডস মিডিয়াম সাইজ ট্রিজ or tall trees or shrub। তারা কি করে, মাঝারি ধরনের উদ্ভিদ, লম্বা উদ্ভিদ এবং শ্রাবকেও অর্থাৎ গুল্ম জাতীয় উদ্ভিদকেও ধারণ করে। One of the gymnosperm, the giant redwood tree Sequoia giganteum are the tallest tree species. Sequoia giganteum মোটামুটি 5000 বছর এদের আয়ুকাল। 5000 বছর এরা তোমার বেঁচে থাকে, হলো। এবং এই সমস্ত প্ল্যান্টগুলো সবচেয়ে লম্বা হয়। The roots are generally taproot. এদের কি স্থানিক মূল, যেটাকে বললাম ট্যাপরুট। স্থানিক মূল কাকে বলা হয়? ট্যাপরুট হচ্ছে যে মূলটা ভ্রূণ মূল থেকে তৈরি হবে, অর্থাৎ যে মূলটা তোমার রেডিক্যাল থেকে, রেডিক্যাল অর্থ হচ্ছে কি ভ্রূণ মূল। যে মূল সরাসরি ভ্রূণ মূল বা রেডিক্যাল থেকে তৈরি হয় তাকে ট্যাপরুট বলা হয় থাকে। Roots are in some genera have fungal association in the form of mycorrhiza, while in some other species small specialized roots are called coralloid roots are associated with nitrogen fixing cyanobacteria. তাহলে এই পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এগুলো হচ্ছে ফাঙ্গাস, আর বাকি যে পোর্শন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অ্যানাটমি অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার অফ রুট অফ হায়ার প্ল্যান্ট অফ জিমনোস্পার্মের যে সমস্ত উচ্চ বর্গের উদ্ভিদ তাদের স্টেমটা হচ্ছে, রুটটা হচ্ছে এগুলো। এবার দেখো এক্ষেত্রে দুরকম মাইক্রোরাইজা, একটা একটোমাইক্রোরাইজা, একটা এন্ডোমাইক্রোরাইজা। তাহলে মাইক্রো কথার অর্থ হচ্ছে ফাঙ্গাস, আর রাইজা কথার হচ্ছে রুট। অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের মধ্যে যে ফাঙ্গাস বসবাস করে তাকে মাইক্রোরাইজা বলে। এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ মিথজীবী সম্পর্ক। কারণ এই সমস্ত ফাঙ্গাসগুলো যখন রুটের বাইরের দিকে অবস্থান করে তখন তাকে একটোমাইক্রোরাইজা, একটু মানে বাইরে, আর যখন এগুলো ভিতরের দিকে প্রবেশ করে এরকম তোমার আরবাসকেল ভেসিকেল তৈরি করে, ভেসিকেল এবং আরবাসেল তৈরি করে,
তখন থেকে এন্ডোমাইকোরাইজা বা VAM ভেসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা বলা হয়ে থাকে। এরা কি করে, এই সমস্ত উদ্ভিদরা এদেরকে বাসস্থান দেয় এবং তোমার হচ্ছে কি খাবার সরবরাহ করে। আর যেহেতু ছত্রাকরা জল এবং জলদ্রবীভূত খনিজ লবণ শোষণে খুবই এফিসিয়েন্ট, তাই এরা বেশি বেশি করে জল এবং জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করে গাছকে দেয়, গাছ থেকে বাসস্থান এবং খাদ্য দিয়ে থাকে। এইভাবে তাদের মধ্যে মিথজীবী সম্পর্ক স্থাপিত হয়। আবার হচ্ছে এটা হচ্ছে মাইকোরাইজা গেল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সাইকাসের রুট, সাইকাস হচ্ছে একটা জিমনোস্পার্ম, যেটা তাল গাছের মধ্যে দেখতে হয়, অর্নামেন্টাল প্ল্যান্ট, সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে লাগানো হয় সাইকাস রুট। এর সঙ্গে যদি আমরা তোমার সায়ানোব্যাকটেরিয়া, ওকে, সায়ানোব্যাকটেরিয়া বলতে কারো রয়েছে অ্যানাবিনা, নস্টক, এই সমস্ত মানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যবর্তী জীবগুলো যদি এই সাইকাস রুটের মধ্যে অবস্থান করে, তখন সেই রুটকে বলা হচ্ছে কোরালয়েড রুট। এই রুটটার কাজ হচ্ছে কি, এই রুটটার কাজ হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এটাও কিন্তু এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ। ক্লিয়ার? তাহলে এখানে সাইকাস রুটটা কি করে, তাকে বাসস্থান দিল এবং খাদ্য দিল, আর এরা নাইট্রোজেন ফিক্স করে তাকে উদ্ভিদকে ফিরিয়ে দিল। দ্য স্টেম আর আনব্রাঞ্চড, এদের এদের ক্ষেত্রে জিমনোস্পার্মের ক্ষেত্রে যেগুলো সাইকাস রয়েছে, সাইকাস হচ্ছে কি যেগুলো তাল গাছের মধ্যে দেখতে হয় কিন্তু ছোট আকৃতির হয়, সেই সাইকাসগুলো হচ্ছে কি আনব্রাঞ্চ, শাখা প্রশাখা থাকে না। আবার ব্রাঞ্চড হতে পারে, মানে ব্রাঞ্চ কিরকম হতে পারে, পাইন গাছগুলো শাখা প্রশাখা যুক্ত হতে পারে, সিট্রাস দেওদারা, যে দেবদার গাছ বলা হয় ওইগুলোকে, তার শাখা প্রশাখা যুক্ত হবে। দ্য লিভস মে বি সিম্পল অর কম্পাউন্ড। এবার সিম্পল লিভ কাকে বলা হয়, ধরে নাও যদি একটা কক্ষে একটাই মাত্র সাধারণত ফুল থাকে, পাতা থাকে, তখন তাকে সিম্পল লিভ বলা হচ্ছে। যখন তোমার একটা কক্ষে অনেকগুলো লিভ থাকবে, তখন তাকে কম্পাউন্ড লিভ বলা হয়ে থাকে। ওকে, যেমন এখানে দেখো, এটা হচ্ছে কম্পাউন্ড লিভ। সিম্পল লিভ, এবং যখন অনেকগুলো লিভ থাকবে তখন সেটাকে কম্পাউন্ড লিভ বলা হয়। এদের দু রকমের লিভ পাওয়া যায়, সিম্পল লিভ পাওয়া যায়, কম্পাউন্ড লিভ পাওয়া যায়। ইন সাইকাসের ক্ষেত্রে বলছে, ইন সাইকাস দ্য পিনেট লিভস পারসিস্ট ফর এ ফিউ ইয়ার্স। পিনেট লিভ, এটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিভস। পিনেটলি যখন একটা র্যাটিসের কম্পাউন্ড, কেন আমার খেজুর গাছের দেখতে পাচ্ছেন, খেজুর গাছের ক্ষেত্রে কি হয়, ডেড পামের ক্ষেত্রে এরকম ভাবে লিভগুলো কি থাকে, দুপাশে থাকে, যেখানে তোমার এরকম সোজা ভাবে লিভগুলো এরকম ভাবে থাকছে, এরকম ভাবে। তো এই খেজুর গাছের ক্ষেত্রে কি হচ্ছে, পিনেটলি কম্পাউন্ড লিভস, এবং এদের কিছু বছর ধরে থাকে। দ্য লিভস ইন জিমনোস্পার্মস আর ওয়েল অ্যাডাপ্টেড টু উইথস্ট্যান্ড এক্সট্রিম অফ টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। তাহলে এদের পাতাগুলো হচ্ছে কি খুব ভালোভাবে তোমার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টেবল। যেমন তুমি যদি পাইন গাছের পাতা দেখো, তা পাইন গাছের পাতাটা কিরকম হচ্ছে, নিডিলের মতো হবে, সূচের মতো হয়। কেন সূচের মতো হয়, কারণ যেহেতু পাহাড়ের উপরে জলের অভাব দেখা যায়, তাই সে জল যাতে বেশি বেশি শোষণ করে জল বেশি বেশি বাষ্পাকারে বাইরে না বেরিয়ে যায়, সেটা প্রোটেক্ট করার জন্য পাতার সারফেস এরিয়া কমানোর জন্য পাতাগুলো সূচের মতো হয়ে যায়, নিডল লাইক লিফ হয়ে যায়। তার এর তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের উপর নির্ভর করে এদের লিভগুলো কি হয়েছে, অ্যাডাপ্ট হয়েছে, ওয়েল অ্যাডাপ্টেড হয়েছে। ইন কনিফার বলতে এখানে বলছে পাইনাসকে বোঝাচ্ছে, দ্য নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া। এখন যেটা বললাম যে পাইন গাছের ক্ষেত্রে সূচল লিভ দেখতে পাওয়া যাচ্ছে, তো এই লিভগুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানকার সারফেসের ক্ষেত্রফল কমানোর জন্য। যদি লিভগুলো যদি ব্রড হয়, লিভগুলো যদি এরকম চওড়া হয়, তাহলে কি এখানে নাম্বার অফ স্টোমাটা বেশি হবে, আর যত স্টোমাটা বেশি হবে তত এখানে কি হবে, ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচন বেশি হবে। যত বাষ্পমোচন বেশি হবে তত কি গাছের ক্ষতি হবে, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল এভিল বলা হয়ে থাকে বা নেসেসারি এভিল বলা হয়। ট্রান্সপিরেশনকে কি বলা হয়, ট্রান্সপিরেশনকে বলা হয় নেসেসারি এভিল, যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন, কিন্তু বেশি হয়ে গেলে আবার উদ্ভিদ শুকিয়ে মারা যায়, এই জন্য নেসেসারি এভিল বলা হয়। ট্রান্সপিরেশনকে বলা হয় নেসেসারি এভিল। তারপর দেখে এখানে বলছে কি,
The thick cuticle and sunken stomata are also help to reduce the water loss. তাহলে লিফের উপরে যদি একটা থিক মানে মোটা ধরনের কিউটিকেল থাকে, কিউটিকেলের আবরণ থাকে, তবে কি হবে, লিফটা তোমার হবে না, মানে পত্ররন্ধ্রগুলো ডাইরেক্ট বাতাসের সংস্পর্শে আসবে না, বলে কি হবে, বাষ্পমোচনের হার কম হবে। আবার সানকেন স্টোমাটা বলতে যে স্টোমাটাগুলো পাতার অনেকটা ভিতরের দিকে থাকবে, ধরুন এখানে তোমার স্টোমাটাটা রয়েছে, আর এই উপরের দিকটা কি রয়েছে, হেয়ার দ্বারা মানে লিফ হেয়ার দ্বারা তোমার কভার হয়ে আছে। তাহলে এটা হচ্ছে স্টোমাটা, এগুলো হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার। ওরা তাহলে ডাইরেক্ট বায়ুর সংস্পর্শে আসছে না, হেয়ারগুলো দ্বারা ওটা ভিতরের দিকে থাকছে বলে এর ট্রান্সপিরেশন রেট কম হবে। এরকম স্টোমাটাকে বলা হচ্ছে সানকেন টাইপ অফ স্টোমাটা। নর্মালি কি হয়, লিফের সারফেসে তোমার স্টোমাটা পত্ররন্ধ্রগুলো থাকে, কিন্তু সানকেন স্টোমাটার ক্ষেত্রে কি সারফেস থেকে কিছুটা ভিতরের দিকে থাকবে এবং ওগুলো হেয়ার দ্বারা কভার থাকবে, যাতে তোমার ট্রান্সপিরেশন রেটটা কম হয়। সবাই বুঝতে পেরেছ? তো নেক্সট পেজ চলো দেখি। এবার দেখো এখানে বলছে কি, দ্য জিমনোস্পার্ম, এই দেখো এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার সাইকাস, এটা হচ্ছে সাইকাস। এখানে নিডল লাইক লিভ দেখো পাইনাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, আর এই সাইকাসে দেখো পিনেটলি কম্পাউন্ড লিভ, একটা তোমার র্যাচিস, ও চারিদিকে তোমার লিভগুলো কি হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে দুদিকে অবস্থান করছে, এই জন্যকে পিনেটলি কম্পাউন্ড লিভ বলা হয়। দ্য জিমনোস্পার্মস আর হেটেরোস্পোরাস মানে হচ্ছে এখানে দুই ধরনের স্পোর রেণু তৈরি হয়। যখন একই ধরনের রেণু তৈরি হবে তখন সেটাকে আমরা হোমোস্পোরাস বলবো, কিন্তু যেহেতু এখানে দুই ধরনের রেণু তৈরি হচ্ছে তাই এটাকে আমরা হেটেরোস্পোরাস বলে থাকবো। দে প্রডিউস হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর অ্যান্ড মেগাস্পোর। তাহলে এখানে দেখো এরা তৈরি করছে কি, হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি করছে এবং হ্যাপ্লয়েড মেগাস্পোর ফর্মেশন করছে। এই দেখো এখানে কি, এটা হচ্ছে কোন, এটা হচ্ছে ফিমেল কোন, এটা হচ্ছে মেল কোন। এবার দেখ এখানে ওভিলের মধ্যে কি রয়েছে, মেগাপোরোসাইট রয়েছে, মেগাস্পোরাঞ্জিয়াম রয়েছে। এই মেগাস্পোরের মধ্যে রয়েছে কি মেগাস্পোর, এদের মেগাস্পোর রয়েছে। আর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি রয়েছে, পোলেন গ্রেন আর মাইক্রোস্পোর রয়েছে। The two kinds of spore are produced within sporangia that are borne on the sporophyll, which are arranged spirally along an axis to form a lax compact strobilular cones. যেখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা একটা কোন, ফিমেল কোন বলা হচ্ছে এটাকে, এটা হচ্ছে মেল কোন বলা হচ্ছে। ক্লিয়ার? এই ফিমেল কোনটা যদি সেকশন করে কাটা যায় তাহলে এরকম দেখতে স্ট্রাকচারটা হয়। যেখানে তোমার এই যে ইয়েলো কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওভিউল। এবার ওভিউলের মধ্যে কি থাকবে, এই ওভিউলের মধ্যে থাকবে তোমার ওভিউলতে মেগাস্পোরোসাইট থাকবে, মেগাস্পোরোসাইট এবং সেই মেগাস্পোরোসাইট থাকবে। এই মেগাস্পোরোসাইটের মধ্যে কি থাকবে, মেগাস্পোরাঞ্জিয়াম থাকবে। এটা হচ্ছে এটা মেগাস্পোরোসাইট, ওকে। এর মধ্যে মেগাস্পোরাঞ্জিয়াম রয়েছে, এটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, যার মধ্যে মেগাস্পোরটা থাকবে। এবং এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকছে মেগাস্পোর, এর মধ্যে থাকছে মেগাস্পোর। তাহলে এবার দেখো বলছি কি, দ্য স্ট্রবেরি বিয়ার মাইক্রোস্পোরোফিলস অ্যান্ড মাইক্রোস্পোরাঞ্জিয়া আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়েট অর মেল স্ট্রবেরি। তাহলে এই যে মেল কোন থাকে, এটাকে আমরা মেল কোন বলছি, মেল কোন। এই মেল কোন দেখো এই সব জায়গায় এই রিজিয়নটা থাকছে কি মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে। এই মাইক্রোস্পোরাঞ্জিয়া দেখতে কেমন হচ্ছে, এই যে এখানে ছবিটা দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম স্পোরোজেনাস মাদার টিস্যু অর্থাৎ স্পোরোজেনাস মাতৃকোষ, রেণু মাতৃকোষ থাকছে, সেগুলো মিওসিস প্রক্রিয়া বিভাজিত হওয়ার ফলে পোলেন গ্রেন তৈরি। পোলেন গ্রেনটা কেমন দেখতে, এরকম ছোট্ট একটা স্ট্রাকচার, এরকম তোমার উইং থাকবে, কারণ এরা হচ্ছে উইল পলিনেটেড, এরকম উইং থাকবে। এটা হচ্ছে তোমার পোলেন গ্রেন। কোথা তৈরি হলো, এটা মেল স্ট্রবেরি অর্থাৎ মেল স্ট্রবেরিয়াস থেকে তৈরি, যে মেল কোন থেকে তৈরি হলো। The microspores develop into a male gametophytic generation which is highly reduced and is confined to only limited number of cells. তাহলে মাইক্রোস্পোর ডেভেলপ ইন্টু এ মেল গ্যামেটোফাইট। তাহলে মাইক্রোস্পোরটা কি করছে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম ধীরে ধীরে মেল গ্যামেটোফাইট অর্থাৎ পোলেন গ্রেন ডেভেলপ করছে, হুইচ ইজ হাইলি রিডিউস, সেটা কি হচ্ছে মানে ছোট আকারের হয়ে যাচ্ছে, অ্যান্ড কনফাইন্ড টু ওয়ান লিমিটেড নাম্বার অফ সেল, এবং তাতে কি থাকছে খুব লিমিটেড নাম্বার অফ সেল, বেশি সেল কোষ থাকে না।
দিস রিডিউস গ্যামেটোফাইট ইজ কল্ড পোলেন গ্রেন, এই যেটা পোলেন গ্রেন, কারণ এখানে একটাই মাত্র সেল রয়েছে এবং ওখানে না আর বেশ কিছু সেল থাকে না বলে একে বলা হচ্ছে কি রিডিউস নাম্বার অফ সেল থাকছে। দ্য ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেনস টেক্স প্লেস উইদিন দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যার গঠনটা কেমন ছিল এরকম যদি দেখো, তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা দেখতেছিল এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম এখানে রয়েছে কি স্পোরোজেনাস টিস্যু রয়েছে, অর্থাৎ রেণুমাতৃকোষ, যেখানে তোমার এগুলো সব রেণুমাতৃকোষ। এই রেণুমাতৃকোষটা কি হচ্ছে মিওসিস রিডাকশন ডিভিশনের মাধ্যমে তোমার পোলেন গ্রেন ডেভেলপ করছে। দ্য কোন বিয়ারিং মেগাস্পোরোফিল, আবার তোমার এই একইভাবে কি ওভিলেটেড কোন রয়েছে, এই ওভিলেটেড কোন, এই কোনটা আবার কি করছে তোমার কি বলছো ওটা মেগাস্পোরাঞ্জিয়া বহন করছে। এই যে এটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, মানে এই স্ট্রাকচারে কিরকম দেখো এরকম ভাবে আর এই জায়গাটা তো রয়েছে তোমার এমব্রায়ো স্যাকটা, এখানে তোমার এগ থাকছে, এটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম এই কোষটা। এবার বলছে কি আর কল্ড ম্যাক্রোস্পোরাঞ্জিয়েট অর ফিমেল স্ট্রবেলি, এটাকে ফিমেল স্ট্রবেলি বলা হয়ে থাকে। আর ম্যাক্রোস্পোরাঞ্জিয়েট কারণ ফিমেল গ্যামেট কি হয় আকারে বড় হয় বলে ওকে ম্যাক্রোস্পোরাঞ্জিয়েট বলা হয়। দ্য মেল অর ফিমেল কোনস অর স্ট্রবেলি মে বি বর্ন অন দ্য সেম ট্রি পাইনাস। পাইনাসের ক্ষেত্রে এটা একটাই গাছের মধ্যে, এটা হচ্ছে পাইনাস, পাইন প্ল্যান্ট। এই পাইন প্ল্যান্টের ক্ষেত্রে এটা একই গাছের মধ্যে জন্মাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি হোমোস্পোরাস। পাইনকে বলা হচ্ছে হোমোস্পোরাস। However, in cycas, male cone and megasporophyll are born on different trees. Okay? তাহলে হোমোস্পোরাস পাওয়া গেল কোথায়? হোমোস্পোরাস মনে হচ্ছে যেখানে একই উদ্ভিদের মধ্যে তোমার দুটোই স্পোর জন্মাচ্ছে, সেটা হচ্ছে কি স্পাইনাসের ক্ষেত্রে। আর হেটেরোস্পোরাস পাওয়া গেল কোথায়? হেটেরোস্পোরাস হচ্ছে কি সাইকাসের মধ্যে পাওয়া গেল, সাইকাস। ক্লিয়ার? এরপর বলছি দেখো দ্য মেগাস্পোর মাদার সেলস ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অফ দ্য সেলস অফ দ্য নিউসেলাস। দ্য নিউসেলাস সেল কাকে বলা হয়? নিউসেল এক ধরনের ভেজিটেটিভ সেল, যেটা পুষ্টি প্রদান করে। এই চারপাশে যে নিউসেলাস সেলগুলো রয়েছে এগুলো এর চার সাইডে রয়েছে নিউসেলার সেল। তো নিউসেলার সেল থেকে কি হচ্ছে দেখো মেগাস্পোর মাদার সেল ইজ ডিফারেন্সিয়েট ফ্রম ওয়ান অফ দ্য সেলস অফ দ্য নিউসেলার। তাহলে মেগাস্পোর মাদার সেল যেটা থাকবে, মেগাস্পোর মাদার সেল মানে মেগাস্পোর মাতৃকোষ, সেটা নিউসেলাস থেকে সেপারেট হয়ে গেল। দ্য nucellus is protected by envelope and the composite structure called the ovule. তাহলে এটা কি হচ্ছে ওভিউলের মাধ্যমে, এখানে লক্ষ্য করো একটু যে এই জায়গাটা কি হচ্ছে, এটা হচ্ছে ওভিউল, ডিম্বক। ডিম্বকের মধ্যে কি হচ্ছে এখানে একটা ছোট্ট রয়েছে। The ovules are born on megasporophylls which may be clustered to form the female cone. এই ওভিউলগুলো এগুলো অনেকগুলো ক্লাস্টার ফর্মে থাকছে কোণের মধ্যে। দ্য মেগাস্পোর মাদার সেলস ডিভাইড মিওটিক্যালি টু ফর্ম 4 মেগাস্পোর্স। অর্থাৎ এই যে আমরা এই কোষটা এটা পেলাম, এটা কি হচ্ছে এই মেগাস্পোর মাদার সেলে ডিভাইড হওয়ার পরে একটা ফাংশনাল মেগাস্পোর তৈরি করছে, বা এগুলো তোমার 4টা মেগাস্পোর তৈরি করছে। এর মধ্যে 3টা হচ্ছে ডিজেনারেট হয়ে যায়, 3টা ডিজেনারেট হচ্ছে জেনারেট, আর একটা হচ্ছে ফাংশনাল, এটা ফাংশনাল থাকছে। যেটা তুমি এখানে লক্ষ্য করতে পারবে এই গঠনটা দেখো, প্রথমে 3টে হচ্ছে কি ডিজেনারেট হয়ে গেল, একটা ফাংশনাল থাকলো। হ্যাঁ, one of the megaspore enclosed within the megasporangium develop into a multicellular female gametophyte that bears 2 or more archegonia female sex organ. তাহলে এবার হচ্ছে কি এই যে তোমার এখানে এই যে ডেভেলপ করলো এটা কি হলো আলটিমেট তোমার দুটো আর্কিগোনিয়া ডেভেলপ করলো, দুটো আর্কিগোনিয়া ডেভেলপ করলো। এখানে দুখানা আর্কিগোনিয়া রয়েছে এরকম ভাবে। এবার বলছে দেখো দ্য মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট ইজ অলসো রিটেইনড উইদিন দ্য, তাহলে মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট ইজ অলসো রিটেইনড উইদিন দ্য মেগাস্পোরাঞ্জিয়াম। এবার এখানে কি হচ্ছে, এবার পোলেনগুলো, এই যে পোলেনগুলো উড়ে আসলো, পোলেনগুলো
পাইন গাছের ক্ষেত্রে পোলেন যেহেতু হালকা হয়, এই পোলেনগুলো উইন্ড পলিনেটর, বায়ুর মাধ্যমে পরাগযোগ সম্পন্ন, যাকে অ্যানিমোফিলি বলা হয়। পাইন গাছের যখন পলিনেশন হয় তখন এত বিপুল পরিমাণে তোমার পোলেন বায়ুতে নির্গত হয় যে চারপাশের এরিয়াগুলো পুরো হলুদ হয়ে যায়। এই হলুদ হওয়ার জন্য এই ঘটনাকে আমরা সালফার রেইন বলা হয়। নামটা হচ্ছে সালফার রেইন। পরীক্ষা এমসি কোয়েশ্চনের সময় আসে সালফার রেইন কি জিনিস। পাইন গাছ থেকে যখন পরাগগুলো বাইরে বেরিয়ে আসে এবং পরাগযোগের জন্য তখন গাছের চারপাশের এলাকাটা হালকা হলুদ বর্ণের হয়ে যায়, একে সালফার রেইন বলা হয়ে থাকে। তারপরে কি হচ্ছে, এই পোলেন গ্রেনগুলো ওভিউলের সঙ্গে ফার্টিলাইজ করার পর এখানে এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো থেকে আবার সিড তৈরি হবে, সিড জার্মিনেট হয়ে গিয়ে আবার সিডলিং অর্থাৎ গাছ তৈরি করবে। তাহলে এখানে মেল কোন থাকলো আর ফিমেল কোন থাকলো। মেল কোন থেকে মিওসিস প্রক্রিয়া, সেখানে পোলেন গ্রেন তৈরি হলো। ফিমেল কোন থেকে তোমার আবার মিওসিস প্রক্রিয়া আবার কি তৈরি হলো, ওভিউল তৈরি হলো, এগ তৈরি হচ্ছে, এগ আর পোলেন ফার্টিলাইজ করে গাছ তৈরি হলো। এরপরে চলে আসছি আমরা আনলাইক ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস ইন জিমনোস্পার্ম দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস ডু নট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স। মানে আমরা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটে দেখেছি কি যে রেণুধর এবং লিঙ্গতার উদ্ভিদ পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করেন। তো জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু সেরকম ঘটনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দে রিমেন উইদিন স্পোরাঞ্জিয়া রিটেন অন দ্য স্পোরোফাইট। তাহলে স্পোরাঞ্জিয়া যেটা থাকছে, স্পোরাঞ্জিয়া কার মধ্যে থাকছে, স্পোরাঞ্জিয়া থাকছে কোথায়, স্পোরোফাইটের মধ্যে থাকছে, রেণুধর উদ্ভিদের মধ্যে থাকছে। দ্য পোলেন গ্রেন ইজ রিলিজড ফ্রম দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে কি হচ্ছে, এতে স্পোরাঞ্জিয়া, এবার স্পোরাঞ্জিয়ার মধ্যে কি থাকছে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে কি হচ্ছে, মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন ডেভেলপ হচ্ছে। এই পোলেন গ্রেনগুলো তোমার আছে, দে আর ক্যারিড আউট ইন এয়ার কারেন্ট অ্যান্ড কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওপেনিং অ্যান্ড ওভিউলস অফ বর্ন মেগাস্পোরস। তাহলে কি হচ্ছে যে এই যে পোলেনের গ্রেনগুলো হচ্ছে হালকা তোমার উইন্ড লাইক স্ট্রাকচার ফর্ম হচ্ছে, হালকা হয় বলে এরা উইন্ড পলিনেটর হয়, এবং উইন্ড পলিনেটর হওয়ার জন্য এরা কি করছে, তোমার ওভিউল যে রয়েছে, সেই ওভিউলের মধ্যে ওভিউল যে রয়েছে, এই ওভিউলের সঙ্গে এরা এসে যুক্ত হয়। দ্য পোলেন টিউব ক্যারিং দ্য ফিমেল গ্যামেট গ্রোজ টুয়ার্ডস আর্কিগোনিয়া। তার কি গ্রোজ টুয়ার্ডস, তার কি অ্যান্থ্রিড, এই যে অ্যান্থ্রিড বলি আমি, পুং গ্যামেট। তাহলে অ্যান্থ্রিড এটা কার দেয়, পোলেন টিউবের মাধ্যমে আর্কিগোনিয়ার দিকে যাচ্ছে। In the ovule and discharge their content near the mouth of the archegonia. Following fertilization, zygote develop into an embryo and the ovule into seed. তাহলে এদের ক্ষেত্রে যে জাইগোটটা অর্থাৎ এই যে পোলের নিউক্লিয়াসটা এগুলো ফার্টিলাইজ করবে এবং জাইগোট তৈরি করবে, আর তোমার ওভিউল ইনটু সিড। দিস সিডস আর নট কভার্ড, অর্থাৎ নো ওভারি, নো ফ্রুট। সো সিড remain naked এই হয়ে গেল তোমার জিমনোস্পার্মের গল্প। এবার চলে এসো আমাদের অ্যাঞ্জিওস্পার্ম। আমরা আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাই, ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো দেখতে পাই, যেগুলো নির্দিষ্ট ফলের মধ্যে তোমার বীজগুলো থাকে, সেগুলো হচ্ছে তোমার আমাদের অ্যাঞ্জিওস্পার্ম বলা হচ্ছে। দেখে unlike the gymnosperms, their ovules are naked. Where the ovules are naked, in angiosperm of flowering plants, the pollen grains or ovules are developed in a specialized structure called flowers. তাহলে কি হচ্ছে যে ফুলের মধ্যে আমার কি হচ্ছে জিনিসটা ডেভেলপ হচ্ছে। In angiosperm, the seeds are enclosed by fruits. The angiosperms are an exceptionally large group of plants occurring in a wide range of habitat. তাহলে অ্যাঞ্জিওস্পার্মটা হচ্ছে কি একটা লার্জ গ্রুপ অফ প্ল্যান্ট, যেটা অকারিং হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেট, অর্থাৎ বিস্তীর্ণ শান্ত এলাকার মধ্যে এরা জন্মাবে, এদের কি বিস্তৃতিটা অনেক বেশি। The ranges in size from tiny almost microscopic olfia to tall trees eucalyptus. তাহলে এদের সবচেয়ে ছোট স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম যদি এক্সাম্পল চাই,
স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম, তাহলে হয়ে গেল ওটা কি, সেটা হয়ে গেল ওলফিয়া। আর যদি লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম বলে তাহলে হয়ে গেল তোমার ইউক্যালিপটাস, আমরা যেটাকে আকাশমণি বলি প্ল্যান্ট। They provide us with food, fodder, fuel, medicine and several others in the commercially important products. তারা এই সমস্ত অ্যাঞ্জিওস্পার্ম আমাদের কি দেয়, খাদ্য দেয়, এবং গবাদি পশুর খাদ্য ফোডার বলা হয়, ফুয়েল জ্বালানি দেয়, ওষুধ দেয়, এবং several others material. They are divided into two classes, dicotyledons and monocotyledons. Dicotyledon তুমি যদি এখন ধানের ক্ষেত্রে দেখো, ধানের ক্ষেত্রে বীজপত্রটা কি একটাই মাত্র বীজপত্র তৈরি, কিন্তু তুমি যখন যদি এর কি বলছে ছোলার ক্ষেত্রে দেখো, ছোলা গ্রামের ক্ষেত্রে দেখো, গ্রামচুরির ক্ষেত্রে, তাহলে দেখতে পাবে দুটো এরকম কটিলিডন রয়েছে। দুটো যখন কটিলিডন থাকবে তখন তাকে ডাইকটিলিডন বলা হয়, আর যখন একটা থাকবে তখন সেটাকে মনোকট বলা হয়। যেমন ধান, গম, ভুট্টা এগুলো মনোকটিলিডন। আবার তোমার হচ্ছে আম আছে, তারপর তোমার ধরে নাও মটর আছে, তারপর ধরে নাও আম আছে, মটর আছে, ছোলা, এগুলো হচ্ছে তোমার dicotyledons. The dicotyledons are characterized by having two cotyledons in their seeds, while the monocotyledons have only one. The dicotyledon মানে হচ্ছে কি দুটোই থাকবে, cotyledon থাকবে, এখানে একটাই থাকবে, এই জন্য monocotyledon. The male sex organ in flower is the stamen. তাহলে এখানে কি হচ্ছে, যদি একটা ফুলের ছবি এঁকে দেওয়া যায় ফ্লাওয়ারের, তাহলে দেখতে পাবে এটা হচ্ছে আমাদের স্টেমেন, তারপর এখানে কোরোলা, ধরুন এটা হচ্ছে পুষ্পাক্ষ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি তোমার যে মেল সেক্স অর্গান থাকে স্টেমেন বলছি, স্টেমেন হচ্ছে এটা স্টেমেন। এবার এই স্টেমেনটা কি দিয়ে তৈরি, একটা হচ্ছে পরাগ, এবং একটা তোমার থাকছে কি এখানে তোমার অ্যান্থার থাকছে পরাগ, এটা হচ্ছে ফিলামেন্ট, তাহলে দুটো অংশ নিয়ে তৈরি থাকছে। তারা বলছে কি ইচ স্টেমেন কনসিস্ট অফ এ স্লেন্ডার ফিলামেন্ট অ্যান্ড অ্যান্থার এট দ্য টিপ, তাহলে এখানে কি থাকলো, উপরের দিকে তোমার অ্যান্থার থাকলো আর নিচের দিকে ফিলামেন্ট থাকলো। The another following meiosis and anther following meiosis produce pollen grain. এই অ্যান্থার থেকে আমরা কি পাচ্ছি, পোলেন গ্রেন পাচ্ছি। The female sex organ is flower in the pistil. Pistil বলতে বোঝাচ্ছে এখানে এটা ধরুন এই যে স্ট্রাকচারটা, যেখানে তোমাদের কি থাকবে স্টিগমা থাকবে, স্টাইল থাকবে এবং ওভারি থাকবে, ওভারের মধ্যে কি থাকে ডিম্বাস ওভিউল থাকবে, এটা পিস্টিল বলা হচ্ছে। অর্থাৎ পিস্টিল মানে বলা হচ্ছে কি তোমার গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর গর্ভাশয়, স্টাইল, স্টিগমা অ্যান্ড ওভারি, অর্দাস অন দ্য কার্পেল, ওকে একই ব্যাপার। পিস্টিল কনসিস্ট অফ ওভারি এনক্লোজিং টু মেনি ওভিউলস, অর্থাৎ ওভারির মধ্যে কি থাকছে একটা বা তার বেশি ওভিউলস থাকবে, ওভিউলস থাকে। Within ovule are present highly reduced female gametophyte termed embryo sac. এই ওভিউলের মধ্যে কি থাকে, এরকম একটা এমব্রায়ো স্যাক থাকে, এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাক হ্যান্স ইচ সেলস অফ এমব্রায়ো স্যাক ইজ হ্যাপ্লয়েড, প্রত্যেকটা এর মধ্যে যতগুলো কোষ থাকবে সবগুলো হ্যাপ্লয়েড থাকবে। এমব্রায়ো স্যাক হ্যাজ 3 সেল। দেখো প্রথমে কি হচ্ছে, প্রথমে একটা কোষ ছিল মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, ওর এই কোষটা মাইটোসিস ডিভিশন হওয়ার পর দুটো সমান আকারের কোষ তৈরি করে নিউক্লিয়াস তৈরি করেছে কোষ। এবার দুটো আবার মাইটোসিস ডিভিশন করে চারটে থেকে 8টা তৈরি হয়েছে। 8টার মধ্যে দেখো তিনটে অ্যান্টিপোডাল সি সেল হিসেবে একদিকে চলে এসেছে, 3টে সাইনাজিড হিসেবে অন্যদিকে চলে গেছে, এবং সাইনাজিডের মধ্যে একটা এগ সেল ডেভেলপমেন্ট করেছে, এবং বাকি দুটোর সাথে মধ্যখানে এসে পরস্পর ফিউজ হয়ে গিয়ে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করেছে, মানে পোলার নিউক্লিয়াস তৈরি করেছে। একদিকে তাহলে অ্যান্টিপোডাল সেল, এদিকে পোলার নিউক্লি, এদিকে হচ্ছে তোমার সাইনাজিডস, সবগুলো হচ্ছে তোমার কি সেল, হ্যাপ্লয়েড সেল। এবং এখানে থাকছে ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি, যখন পোলেন টিউবের মাধ্যমে পোলেনটা এর মধ্যে প্রবেশ করবে তখন সেখানে কি হচ্ছে, যাতে সেটা সঠিকভাবে সঠিক জায়গায় যায় সেটাকে মেনটেন করে হচ্ছে কাজ। তাহলে কি থাকলো, 1 এগ সেল থাকলো, সাইনাজিড দুটো থাকলো,
অ্যান্টিবডি তিনটে থাকলো এবং পোলার নিউক্লিয়াস থাকলো। দ্য পোলার নিউক্লিয়াস ইভেনচুয়ালি ফিউজ টু প্রডিউস ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস। এরপর যখন এদের পরাগযোগ ঘটবে, আর এখানে কি হলো পোলেন, ধরুন এটা হচ্ছে পোলেন, যে এটা পোলেন মাদার সেল থেকে তৈরি হয়েছে, বাইরে দিয়ে পোলেন বাইরের লেয়ার হচ্ছে এক্সাইন, এক্সাইন যেটা স্পোর যে কম্পোনেন্ট হচ্ছে স্পোরোপোলেনিন, ওই জন্য শক্ত হয় এরা খুব। পোলেন বাইরে 100 বছর পরে থাকলেও কিন্তু নষ্ট হয় না, কারণ এই স্পোরোপোলেন থাকার জন্য। সাইটোপ্লাজমের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসটার সাথে ডিভাইড হয় মাইটোটিক্যালি অ্যান্ড প্রডিউস ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা কি করছে, পোলেন টিউব ফর্মেশন করছে, আর জেনারেটিভ সেলটা নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়ে দুটো পোলার নিউক্লিয়াস তৈরি, দুটো নিউক্লিয়াস তৈরি করছে। এই দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা তোমার এই এগ সেলের সঙ্গে ফিউজ হচ্ছে, যুক্ত হওয়ার ফলে সেখানে কি জাইগোট তৈরি করছে, আর আরেকটা তোমার পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সেখানে তোমার এন্ডোস্পার্ম তৈরি করছে, শস্য তৈরি করছে। হলো pollen grains after dispersal from the anther are carried by wind or various other agencies to the stigma of pollen। তাহলে এই পোলেনটা কি হচ্ছে, পোলেনটা তোমার চলে আসছে কোথায়, ফুলের স্টিগমার উপরে, এখান থেকে ছড়িয়ে ধরে চলে গেল, এখান থেকে পোলেনটা গিয়ে স্টিগমার উপরে পড়লো, এবং স্টিগমাতে পোলেন টিউব গ্রো করলো। এই পোলেন টিউব তখন এমব্রায়ো স্যাকের তোমার এই যে এই রিজিয়নটা রয়েছে এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করছে, এবং এর মধ্যে কি দুটো নিউক্লিয়াস থাকে, দুটো জেনারেটিভ নিউক্লিয়াস থাকে। একটা তোমার হচ্ছে কি, একটা নিউক্লিয়াস N1 ফিউজ করে তোমার কার সঙ্গে, এটা তোমার এগ সেলের সঙ্গে ফিউজ করে জাইগোট তৈরি করছে। N2টা তোমার কি করছে, তোমার পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করে তোমার এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করছে। দিস ইজ টার্মড অ্যাজ ডাবল ফার্টিলাইজেশন। এই পদ্ধতিটাকে আমরা বলছি কি, দিস টার্মড পলিনেশন। পলিনেশন মানে হচ্ছে যখন কোনো ভেক্টরের মাধ্যমে একটা জীব থেকে অন্য জীবে তোমার পোলেনগুলো ট্রান্সফার হবে, তখন সেটাকে পলিনেশন বলা হয়। সেটা বায়ুর মাধ্যমে হতে পারে অ্যানোফিলি, সেটা তোমার পিঁপড়ের মাধ্যমে হতে পারে, শামুকের মাধ্যমে হতে পারে, মৌমাছির মাধ্যমে হতে পারে, মানুষের মাধ্যমে হতে পারে, হাতির মাধ্যমে হতে পারে। The pollens on the grains germinate on the stigma and the resulting pollen tube grow through the tissue stigma and style reach the ovule। তাহলে দেখো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে পোলেনটা এসে পড়েছে, তার পোলেনটা পড়ার পরে তার পোলেন টিউব জার্মিনেশন হওয়ার পর পোলেন টিউব ফর্মেশন করেছে। এই পোলেন টিউবটা এসে দেখো পোলেন টিউবটা আসছে এবং আসার পরে এটা মাইক্রোফাইল রিজিয়ন বলে, এটা রিজিয়নটাকে বলো মাইক্রোফাইল। এই মাইক্রোফাইল রিজিয়ন দিয়ে তোমার কি হবে, এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকে পড়বে। The pollen tubes enter the embryo sac where two male gametes are discharged। তাহলে এটা যখন এই যে পোলেন টিউব, এটা পোলেন টিউব, এই পোলেন টিউবটা যখন তোমার এর মুখের যে মাইক্রোফাইল রিজিয়ন দিকে আসলো, তখন সেটা তার মধ্যে কি রয়েছে, দুখানা নিউক্লিয়াস রয়েছে, সেগুলোকে ছেড়ে দিচ্ছে। ডিসচার্জ ওয়ান অফ দ্য মেল গ্যামেট ফিউজ উইথ এগ। তার মধ্যে এখানে দুটো নিউক্লিয়াস রয়েছে, এই দুটো রেড কালারের দুটো নিউক্লিয়াস রয়েছে, একটা ফিউজ করছে কার সঙ্গে, ধরুন এখানে নাম দিলাম N1 আর একটা N2। তাহলে N1টার সঙ্গে ফিউজ করছে তোমার এগের সঙ্গে, এগটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এবং তৈরি করছে জাইগোট। জাইগোট থেকে তো প্ল্যান্ট তৈরি হবে, 2N হলো, এখান থেকে প্ল্যান্টটা তৈরি হবে। হলো আবার N2 যে নিউক্লিয়াসটা রয়েছে ওর সঙ্গে ধরে না পোলার নিউক্লিয়াসের হলো, পোলার নিউক্লিয়াস, যেটা হচ্ছে 2N নাম্বার। তাহলে কি হলো 3N, অর্থাৎ এন্ডোস্পার্ম। হলো এখানে দুবার নিচে ঘটলো বলে একে ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। One of the male gametes fuse with egg cell to form zygote, syngamy, and other male gametes fuse with the triploid secondary nucleus to reduce the triploid primary endosperm। PEN পেন কথা অর্থ হচ্ছে triploid primary nucleus তৈরি করলো। Because of the involvement of two fusion, this event is called double fertilization। এই দুটো ইভেন্ট ঘটার জন্য কে ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। The zygote develop into embryo। এরপরে এই যে জাইগোটটা তৈরি হলো, সেই জাইগোটটাকে পরে দেখছেন কি এমব্রায়োতে ডেভেলপমেন্ট হবে। এমব্রায়ো উইথ 1 or 2 cotyledon, একটা বিট থাকতে বা দুটো থাকতে পারেন। তারপর বলছে কি the pen develop into endosperms which provides nourishment to the embryo। তারপর হচ্ছে কি দেখো এখানে the synergids and antibodies are degenerate and fertilize। তাহলে এর মধ্যে যে এই যে এখানে এগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল, আর এখানে দুটো থাকে সাইনার, এই দুটো সাইনার্জিডস, এরা পরস্পরের সঙ্গে এরা কি হচ্ছে
সেই সাইটোপ্লাজমের মধ্যে ফিউজড হয়ে যায়, রিজেনারেট হয়ে যায়। দ্য লাইফ সাইকেল অফ এনজিওস্পার্ম ইজ শোন ইন ফিগার। তাহলে এটা লাইফ সাইকেল দেখা, দেখো এটা হচ্ছে ব্রাসিকা নেভা, শস্যের ফুল। ওর মধ্যে ফুলের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারহেড, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তারপর হচ্ছে কি এখানে অ্যান্থার রয়েছে, পরাগ, অ্যান্থার রয়েছে আর ফিলামেন্ট। তারপর বলছে এখানে কি হচ্ছে, দেখো স্টিগমা, এই স্টিগমাতে কি রয়েছে, স্টিগমাতে স্পোরোজেনাস মাদার সেল রয়েছে, মাতৃকোষ রয়েছে এবং সঙ্গে কি জন্মমাতৃকোষ রয়েছে। তো এবার মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে মাইক্রোস্পোরের মিউসিস পরিবহনের মাধ্যমে হলো। তারপর কি হচ্ছে, এই মাইক্রোস্পোর তৈরি করলো, মাইক্রোস্পোর হচ্ছে মাইক্রোস্পোলেন্ট টিউব ফর্মেশন করলো, এমব্রায়োসাইট ডেভেলপ করলো ফিমেল থেকে। এরপর কি হচ্ছে, এই যে পোলেন্ট টিউবটা এই মাইক্রোপাইলেশন এর মধ্যে ঢুকে পড়লো। তারপর এখান থেকে একটা এগের সঙ্গে নিউক্লিয়াস দুটো N1 আর N2 একটা নিউক্লিয়াসের সঙ্গে তো ফিউজ করলো, একটা পোলার নিউক্লিয়াসে ফিউজ করলো, জাইগোট তৈরি করলো, জাইগোটটা এভাবে ধীরে ধীরে এমব্রায় দেওয়া পরবর্তীতে। এবার এখানে দুটো পার্ট রয়েছে, দুটো পার্ট থাকার জন্য এটা বোঝা যাচ্ছে ডাইকট, একটাই থাকতে হলে মনোকট বলা হতো। এরপর দেখো প্ল্যান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন। প্ল্যান্টের লাইফ সাইকেল আমরা দেখলাম, তাদের দুটো অবস্থা রয়েছে, একটা হ্যাপ্লয়েড অবস্থা, গ্যামেটোফাইটিক অবস্থা রয়েছে, একটা ডিপ্লয়েড অর্থাৎ তোমার স্পোরোফাইটিক অবস্থা রয়েছে। এবার এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এরা পরপর পর্যায়ক্রমে আসছে, এটাই হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। দেখা যাক কি হচ্ছে এখানে। বলছেন ইন প্ল্যান্টস, উদ্ভিদের ক্ষেত্রে বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড সেলস ক্যান ডিভাইড বাই মাইটোসিস। তাহলে হ্যাপ্লয়েড সেল এবং ডিপ্লয়েড সেল উভয় কি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে বিভাজন হচ্ছে। দিস অ্যাবিলিটি লিডস টু দ্য ফর্মেশন অফ ডিফারেন্ট প্ল্যান্ট বডিজ, হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড। বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড সেল ক্যান ডিভাইড, মানে হ্যাপ্লয়েড সেলও মাইটোসিস ডিভাইড করছে আর ডিপ্লয়েড সেলও মাইটোসিস প্রক্রিয়া ডিভাইড হতে পারছে। এরকম এই কাজের উপর নির্ভর করে তোমার কি হচ্ছে প্ল্যান্ট বডিকে দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা হচ্ছে ডিপ্লয়েড। দ্য হ্যাপ্লয়েড প্ল্যান্টস বডি প্রডিউস গ্যামেটস বা মাইটোসিস। মনে রাখবেন হ্যাপ্লয়েড প্ল্যান্ট কি তৈরি করছে, গ্যামেট। এখানে মিউসিসের গল্প নেই। তার 2 নম্বর হচ্ছে কি যে মাইটোসিস ইন দিস প্ল্যান্ট বডি রিপ্রেজেন্টস অন দিস গ্যামেটোফাইট, এবং এই যে বলছে কি গ্যামেটস বাই মাইটোসিস, হ্যাপ্লয়েডটা কি করছে গ্যামেট তৈরি করবে আর গ্যামেট থেকে আবার তৈরি হবে গ্যামেটোফাইট। Following fertilization is the zygote also divided by mitosis to produce a diploid sporophytic plant body. Following fertilization, the zygote also divided by mitosis. এবার তোমার হচ্ছে কি এই যে গ্যামেটগুলো এখানে যে গ্যামেটগুলো তৈরি হয়েছে, সেই গ্যামেটগুলো কি হচ্ছে ফিউজ করছে, অর্থাৎ ফার্টিলাইজেশন করবে। ফার্টিলাইজেশনের পরে তৈরি হবে তোমার কি জাইগোট। এই জাইগোট অ্যালগি এবং ফানজাইয়ের ক্ষেত্রে এই জাইগোটটার মিওসিস ডিভিশন হতো, অ্যালগি ফানজাইয়ের ক্ষেত্রে জাইগোটটার মিওসিস হতো, কিন্তু এই ক্ষেত্রে কি হবে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এর মাইটোসিস ডিভিশন ঘটবে। তার কোয়েশ্চন হলো জাইগোটিক মিওসিস কোথায় পাওয়া যাচ্ছে, অ্যালগি এবং ফানজাইয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যালগি অ্যান্ড ফাঙ্গির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এটা। হ্যাপ্লয়েড স্পোর্স আর প্রডিউসড বাই দিস প্ল্যান্ট বডি বাই মিওসিস। এবার হচ্ছে স্পোরোফাইট যে প্ল্যান্ট তৈরি হলো, স্পোরোফাইট যে প্ল্যান্টটা তৈরি হলো, সেই স্পোরোফাইট প্ল্যান্ট থেকে আমার হ্যাপ্লয়েড স্পোর বা রেণু, হ্যাপ্লয়েড। তারা বলছে যে দোজ ইন টার্নস ডিভাইড বাই মাইটোসিস টু ফর্ম দ্য হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি অন সেকেন্ড। তারা কি বলছে দিস ইনটা, তাহলে মিওসিসের ফলে কি হচ্ছে, স্পোর তৈরি হলো মিওসিস, এবং স্পোরটা আবার কি করছে তোমার কি হলো এখানে হ্যাপ্লয়েড স্পোর আর প্রডিউসড বাই দ্য প্ল্যান্ট বডি মিওসিস, দিস ইন টার্ন ডিভাইড বাই মাইটোসিস টু ফর্ম হ্যাপ্লয়েড প্ল্যান্ট। তাহলে এখান থেকে আবার কি হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া ডিভিশন হওয়ার পরে তোমার হ্যাপ্লয়েড প্ল্যান্ট তৈরি হচ্ছে। এখানে কি হলো গ্যামেটোফাইট হচ্ছে n সংখ্যক হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হলো, গ্যামেটগুলোকে মাইক্রোগ্যামেট আর মেগাগ্যামেট দুটো পরস্পর যুক্ত জাইগোট তৈরি করলো। জাইগোটের মিওসিস হলে তোমার অ্যালগি ফান্ডের ক্ষেত্রে মিওসিস হয় এবং জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মাইটোসিস হচ্ছে। বলে স্পোরোফাইট, এখান থেকে স্পোরোফাইট প্ল্যান্ট বডি তৈরি হলো
এবার স্পোরোফাইট প্ল্যান্ট বডি থেকে স্পোর তৈরি হলো, তার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে আবার হ্যাপ্লয়েড প্ল্যান্ট গ্যামেটোফাইট তৈরি হলো। Thus, during life cycle of an asexual reproducing plant, there is an alternation of generation between gametic producing haploid gamete and spore producing diploid. তাহলে এই যে আমাদের উদ্ভিদ রয়েছে, যারা উদ্ভিদ, এদের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায় কার মধ্যে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মধ্যে। যেমন ধরে নাও এখানে হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট। এই গ্যামেটোফাইটিক প্ল্যান্টটা কি হচ্ছে, গ্যামেটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, গ্যামেট তৈরি করছে। গ্যামেটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে এখানে গ্যামেট তৈরি করে। গ্যামেট কি থাকে, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, এটাকে আমরা অ্যান্থিডিয়া আর চিগোনিয়া বলছি। এবার মেল আর ফিমেল গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট এদের মধ্যে সেক্সিং গাইম হচ্ছে, অর্থাৎ ফার্টিলাইজেশন নিষেক হচ্ছে। তারপর জাইগোট তৈরি হচ্ছে। এই জাইগোটটা এটা মনে রাখবে হ্যাপ্লনটিক পাওয়া যায় শুধুমাত্র অ্যালগি আর ফানজাইয়ের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে। মিয়োসিস ডিভিশনের মাধ্যমে এখানে স্পোর বানানো তৈরি হচ্ছে। এই রেণুগুলো যেহেতু হ্যাপ্লয়েড প্রকৃতির হচ্ছে, তাই তো কি ডিভাইড হয়ে গিয়ে তোমার আবার যে অঙ্কুরোদ্গম হয়ে গিয়ে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট তৈরি করলেন। তাহলে দেখেন স্পোরোফাইটিক জেনারেশন ইজ রিপ্রেজেন্টেড অনলি বাই দ্য ওয়ান সেল জাইগোট। তাহলে কি হচ্ছে, এদের ক্ষেত্রে মানে এই যে অ্যালগি এবং ফানজাইয়ের ক্ষেত্রে তুমি ছকটা লক্ষ্য করো, তো শুধুমাত্র এই জায়গাটাতে, শুধুমাত্র এই জায়গাটাতে তুমি কি একটা ডিপ্লয়েড ফেজ দেখতে পাবে, বাকি সমস্ত হ্যাপ্লয়েড ফেজ রয়েছে। তো জাইগোটটাই হচ্ছে একমাত্র অ্যালগি এবং ফানজাইয়ের ক্ষেত্রে ডিপ্লয়েড স্টেজ। দেয়ার ইজ আর নো ফ্রি লিভিং স্পোরোফাইট। আর কোন স্পোরোফাইটিক, যে স্পোরোফাইট মানে ডিপ্লয়েড, যেখানে জাইগোটটা কি ডেভেলপ করলে স্পোরোফাইট তৈরি হতো, কিন্তু এখানে জাইগোট ডেভেলপ করবে না। দ্য হ্যাপ্লয়েড স্পোর্স ডিভাইড মাইটোটিক্যালি অ্যান্ড ফর্ম গ্যামেটোফাইট। এবার যে জাইগোট রয়েছে, মিয়োসিস হওয়ার ফলে কি স্পোর রেণু তৈরি হচ্ছে। রেণুটা কি হচ্ছে, হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড রেণু অঙ্কুরিত হওয়ার পরে গ্যামেটোফাইট প্ল্যান্ট তৈরি করেছে। দ্য ডোমিনেন্ট ফটোসিনথেটিক ফেজ ইন সাচ প্ল্যান্ট ইজ দ্য ফ্রি লিভিং গ্যামেটোফাইট। এই যে গ্যামেটোফাইট, এটা হচ্ছে ডোমিনেন্ট ফেজ এদের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালগি এবং ফাঙ্গাসের ক্ষেত্রে এদের প্রকট জীবনের সবচেয়ে বড় দশা হচ্ছে কি তোমার গ্যামেটোফাইট। দ্য ডোমিনেন্ট ফটোসিনথেটিক ফেজ হলো দিস কাইন্ড অফ লাইফ সাইকেল ইজ হ্যাপ্লন্টিক। হ্যাপ্লন্টিক নামটা এসে এখানে যে এদের জীবদ্দশার বেশিরভাগ সময় এরা কাটায় লিঙ্গধর উদ্ভিদ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট হিসেবে, যেটা হ্যাপ্লয়েড হয়। এই জন্য এদেরকে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল বলা হয়। যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস এই ধরনের লাইফ সাইকেলকে রিপ্রেজেন্ট করে। এরপর 2 নম্বর চলে এসো ডিপ্লন্টিক, মানে এদের জীবদ্দশার বেশিরভাগ অংশই তোমার কিসে, ডিপ্লয়েড হিসেবে কাটতে হবে। যেমন on the other extreme is type of where in the diploid sporophyte is the dominant. এখানে কি diploid হচ্ছে twin dominant। ফটোসিনথেটিক, তার সালোকসংশ্লেষ হয়। ইন্ডিপেন্ডেন্ট ফেজ অফ প্ল্যান্ট, অর্থাৎ তারা একে অপরের উপর নির্ভর করে না। The gametophytic phase is represented by the single or few cell haploid gametes. এখানে তুমি লক্ষ্য করো যে শুধু গ্যামেটোফাইটিক স্টেজটা কোথায় রয়েছে, শুধুমাত্র এইটুকু জায়গায় গ্যামেটোফাইট রয়েছে, বাকি সমস্ত জায়গায় ডিপ্লয়েড ফেজ রয়েছে। In alga, fucus species represent this pattern. In addition to all seed bearing প্ল্যান্ট জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। স্পার্মা কথা যেখানে থাকবে সেখানে মানে হচ্ছে সিড বিয়ারিং প্ল্যান্ট। Follow this pattern with some variation wherein the gametophytic phase is few multiple cell. তাহলে এখানে মনে রাখি এটা কার ক্ষেত্রে বলা হলো, ডিপ্লন্টিক ক্ষেত্রে, ফিউকাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আবার কি জিমনো আর অ্যাঞ্জিওর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। জিমনো আর অ্যাঞ্জিওর ক্ষেত্রে ডিপ্লয়েড স্টেজটা হচ্ছে ডমিনেন্ট ফেজ, হ্যাপ্লয়েড হচ্ছে অল্প সময়ের জন্য হয়। তারপর দেখো ব্রায়োফাইট টেরিডোফাইটের ক্ষেত্রে ব্রায়োফাইটের ক্ষেত্রে এর ক্ষেত্রে গ্যামেটোফাইট মেন প্ল্যান্ট বডি। আবার টেরিডোফাইটের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিক, অর্থাৎ হ্যাপ্লোডিপ্লন্টিক মধ্যে এখানে দেখো এটা হচ্ছে ডিপ্লয়েড ফেজ, ডিপ্লয়েড, আর এটা হচ্ছে হ্যাপ্লয়েড ফেজ, এবং দুটো ফেজের অবস্থায় মোটামুটি সমান। অর্থাৎ যেমন তুমি যদি ব্রায়োফাইটে যাও সেক্ষেত্রে আমরা গ্যামেটোফাইটকে প্রথম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্রায়োফাইটের জীবদ্দশা।
কিন্তু যদি টেরিডোফাইটের ক্ষেত্রে যাও তুমি, টেরিডোফাইটের ক্ষেত্রে তাহলে ওদের ক্ষেত্রে তোমার মেন প্ল্যান্ট বডিটা হচ্ছে স্পোরোফাইট। তো ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটকে আমরা কি বলছি? প্রোটোনিমা ফেজ। আবার যে টেরিডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটকে আমরা কি বলছি? তোমার প্রোথ্যালাস। ফাইটকে আমরা বলি প্রোথ্যালাস। ক্লিয়ার? তাহলে এটা ক্ষেত্রে যেহেতু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি ফেজই তোমার পরপর অবস্থান করছে, তাই এদেরকে আমরা বলছি হ্যাপ্লোডিপ্লয়েডিক লাইফ সাইকেল। ব্রায়োফাইটের ক্ষেত্রে হ্যাপ্লয়েডটা বড়, ডিপ্লয়েডটা ছোট। আবার টেরিডোফাইটের ক্ষেত্রে ডিপ্লয়েডটা ছোট, বড়, হ্যাপ্লয়েডটা ছোট। কিন্তু যখন আমরা ফিউকাসের ক্ষেত্রে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আসবো, তখন সেখানে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড সবকিছু কি হবে? এর মধ্যে ডিপ্লয়েডটা প্রধান হবে। কিন্তু যখন আমি অ্যালকি ফাঞ্জাইয়ের ক্ষেত্রে যাব, তখন হ্যাপ্লয়েডটা প্রধান হবে। ধরো কি বলছি দেখেন, এ ডোমিন্যান্ট মানে প্রধান ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক থ্যালয়েড অর ইরেক্ট ফেজ is represented by haploid gametophyte and it alternate with the short-lived multicellular sporophyte totally or partially depend on the gametophyte for its anchoring and nutrition. তাহলে এখানে ব্রায়োফাইটদের ক্ষেত্রে কি বললাম, কথাটা বললাম, ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা হচ্ছে প্রধান উদ্ভিদ দেহ, এবং গ্যামেটোফাইটটা কি রয়েছে, এরা হচ্ছে ফটোসিনথেটিক হয়, সালোক সংশ্লেষ করতে পারে। সালোকসংশ্লেষ করতে পারে মানে কি? এরা হচ্ছে তোমার মানে খাদ্য উৎপন্ন করতে পারে। আবার হচ্ছে কি, এরা হচ্ছে মাল্টিসেলুলার গ্যামেটোফাইট, অ্যান্ড এরা কি করছে? প্রধান এবং স্পোরোফাইট, রেণুধর উদ্ভিদ যেটা রয়েছে, খাদ্য এবং বাসস্থানের জন্য এই গ্যামেটোফাইটের উপরে নির্ভর করে। এদের গ্যামেটোফাইটকে প্রোটোনিমা বলা হয়ে থাকে। এবং স্পোরোফাইটটা খুব অল্প সময়ের জন্য এদেরকে জীবনে জীবদ্দশায় আসেন। দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ রিপ্রেজেন্ট বাই ডোমিনেন্ট। কিন্তু যখন টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা চলে আসবো, যখন টেরিডোফাইট অর্থাৎ ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ রিপ্রেজেন্ট বাই ডোমিনেন্ট, ডিপ্লয়েডটা এখানে প্রকট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভর করছে না, সালোক সংশ্লেষ করছে, ভাস্কুলার প্ল্যান্টগুলো জাইলেম ফ্লুইড উপস্থিত থাকছে, ইট অল্টারনেট উইথ মাল্টি সেলুলার স্পোরোফাইট, অটোট্রোফ, ইন্ডিপেন্ডেন্ট বাট শর্ট লিভ হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। এখানে দেখো খুব অল্প সময়ের জন্য কি হচ্ছে, এই গ্যামেটোফাইটটা পাওয়া যাচ্ছে, বাকি সমস্ত কি হচ্ছে? ডিপ্লয়েড থাকছে। এটাকে থাকে, এটা টেরিডোফাইট দেখাচ্ছে। ইন্টারেস্টিংলি, while most algal genera are haploidtic, বেশিরভাগ ক্ষেত্রে সব জেনার অ্যালগাই হচ্ছে কি হ্যাপ্লয়েডিক, জীবদ্দশায় প্রধান দশায় হচ্ছে তোমার কি হ্যাপ্লয়েড। সাম অফ দেম, তাদের মধ্যে কিছু যেমন একটোকার্পাস রয়েছে, পলিসাইফন রয়েছে, কেল্প বা ম্যাক্রোসিস্টিস, আর হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েডিক, অর্থাৎ এদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লয়েডিক দেখতে পাওয়া যাচ্ছে। আবার ফিউকাসের ক্ষেত্রে ডিপ্লয়েডিক। তাহলে শৈবালরা হচ্ছে মেইনলি গ্যামেটোফাইটিক, অর্থাৎ ওদের হ্যাপ্লয়েড দশা বেশিরভাগে দেখা যাচ্ছে। কিন্তু এখানে এক্সেপশনাল কিছু রয়েছে, যেমন একটোকার্পাস, পলিসাইফোনিয়া, কেল্প, এরা হচ্ছে হ্যাপ্লোডি মানে ব্রায়োফাইট, টেরিডোফাইটের বৈশিষ্ট্য দেখাচ্ছে। আবার ফিউকাস দেখাচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মের মতো বৈশিষ্ট্য দেখাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক্সেপশনাল। তাহলে এখানে মেন হচ্ছে কি জিমনো অ্যাঞ্জিও, এবং ওর সঙ্গে রয়েছে ফিউকাস। এই ফিউকাস অ্যালগিটা অ্যাডভান্স টাইপের তোমার লাইফ সাইকেল দেখাচ্ছে। আর এখানে হচ্ছে মেনলি ব্রায়ো এবং টেরিডো, ওর মধ্যে আবার কে রয়েছে? একটোকার্পাস, পলিসাইফোনিয়া, কেল্প। এই গেল আমাদের জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম পার্ট এবং তোমার অল্টারনেশন অফ জেনারেশন আর ডিফারেন্ট টাইপ অফ হ্যাপ্লয়েডিক লাইফ সাইকেল। তো ভিডিওটি দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও দেখার জন্য আবার ধন্যবাদ, থ্যাংক ইউ।